তখন আমি বুঝার আগে, উপলব্ধি করার আগেই তারা তাদের টিম থেকে দুজন পুলিশ দৌড়ে আমার কাছে আসে, এসে আমার ডিরেক্ট কোমরে বেল্ট ধরে ফেলে, ধরে ধাক্কাধাক্কি করে বলতেছিল যে সাইডে চলো, তোমার সাথে কথা আছে। তা আমি বলছি, আমি ওদের ব্যবহারে বুঝছি যে হয়তো আমাকে করে ফেলবে বা অনেক ধর করবে বা আমাকে অবস্থা খারাপ হয়ে যাবে আমার। তা আমি জাস্ট নর্মালি আমি বলছি যে আমি যাবো না, আমি কেন যাবো, জাস্ট এতটুকুই। তো পাশের জন পুলিশ, একজন তো আমার বেল্ট ধরে রাখছিল, আর আরেকজন আর কি বলতেছে যে তুমি যাবা না, আচ্ছা ঠিক আছে। সাথে সাথে আর কি তাদের পেছনে একটা লুকিয়ে রাখা হয়েছে, তো এটা বের করে ফায়ার। একটা রাউন্ড ফায়ার করে তারা স্থগিত হয় নাই, তারা আরেকটা রাউন্ড ফায়ার করছে যাতে আমি মারা যাই। ইভেন আমাকে ফায়ার করে তারা তাদের টিমেও চলে যায়। আশেপাশ থেকে যারা মসজিদ থেকে বের হচ্ছিল বা যারা পথযাত্রী ছিল, তারা যে এসে আমাকে ধরবে বা আমাকে একটু হেল্প করবে এমনও কোনো স্কোপ ছিল না। তারা তখনও কন্টিনিউয়াসলি ফায়ারিং করতেছে যাতে আমার আশেপাশে কেউ না আসে, আমাকে না হেল্প করতে পারে। তো এই ফায়ার করার জন্য আমার কিডনি, ডান পাশে কিডনি ড্যামেজ, অ্যাবডোমের 55% কেটে বাদ দেওয়া হয়েছে। এখনও ভেতরে 250টার মতো প্যালেট আছে। যে কিডনি ড্যামেজ ওটাতে এখনও প্রায় 12টা থেকে 18টা শুধু প্যালেট কিডনিতে। তো আমার মূলত মেন প্রবলেমটাই হচ্ছে কিডনি। সমস্যা বলতে প্রচুর ব্যথা, যেহেতু আমরা নর্মালি জানি যে কিডনিতে যে স্টোনটা হয় এটা শরীরের ভেতরে ধীরে ধীরে হয়, ওইটাই সহ্য করা যায় না, টলারেট করা যায় না, আর এটা বহিরাগত হ্যাভি মেটাল, মিক্স মেটাল। তো ওই ক্ষেত্রে আমার দিনগুলো খুবই ব্যথায়, কাতরতার সাথে অতিবাহিত করা লাগতেছে। একটা আমার ডেইলি যে রুটিন চেঞ্জ হয়ে গেছে, খাদ্যাভ্যাস চেঞ্জ হয়ে গেছে, আমি নর্মালি দৌড়ঝাঁপ করতে পারছি না, আমার সব কিছুতে রেস্ট্রিকশন। তো ওই ক্ষেত্রে একটা যে জীবনটা আমি লিড করতেছি এটা কাম্য না একজন সুস্থ মানুষের। আমার যে কন্ডিশনটা, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে ট্রিটমেন্টটা খুবই টাফ। এটা করতে গেলে আমার হতে পারে লাইফ রিস্ক বেড়ে যাবে। তো এর জন্য আর কি বাংলাদেশে ট্রিটমেন্টটা পসিবল হচ্ছে না। যদি তারা প্রয়োজন মনে করে বাইরে কোনো কান্ট্রিতে রেফার করার, এটা পরবর্তী তারা করবে। চিকিৎসা খরচ ভালোই যাচ্ছে। সাপোজ আমি 10,000 টাকার ওষুধ কিনলে আমার এটা 1.5 সপ্তাহ 2 সপ্তাহ যায়। আমার ফ্যামিলির যে একটা খরচ বা আমার পড়ালেখার একটা খরচ, সাথে সাথে আমার মেডিসিনের যে খরচটা, আপনারা জানেন অলরেডি আমার সম্পূর্ণ ট্রিটমেন্ট প্রাইভেটে হয়েছে। তো ওই ক্ষেত্রে পরবর্তীতে যে একটা খরচ, এটা আমি চাচ্ছি না বাবা মার একমাত্র ছেলে হিসেবে সম্পূর্ণ তারা দেখ বা তাদের উপর একটা চাপ সৃষ্টি করার, যেহেতু তাদের একটা বয়স হয়েছে। তো এই ক্ষেত্রে চেষ্টা করছি নিজে কিছু করার বা যতটুকু নিজে আর কি করা যায়। আমার উদ্যোগটা ছিল যে আমি কারো সামনে বা কারো কাছে ছোট হতে পারবো না, বা যতটুকু চেষ্টা নিজের হেল্প নিজেই করব, যাতে কারোর উপর বসে থাকতে না হয় বা কারো আশায় বসে থাকতে না হয়। তো আমি চেষ্টা করেছি যে একটা ফুড কোর্ট দেওয়ার। আমার ছোটোবেলা থেকে খাবার রিলেটেড প্যাশন, তো ওইটাকেই কাজে লাগিয়ে চেষ্টা করেছি যে কী করা যায়। তো ভাবলাম ফ্যামিলির সাপোর্টে, ফ্রেন্ডদের সাপোর্টে সবাই মিলে একটা ছোটো একটা ফুড কার্ট দিয়েছি, যাতে কারো কাছে হাত না পাততে হয়, কারো অবহেলিত না হতে হয়, নিজের খরচ যতটুকু সম্ভব ফ্যামিলির এবং নিজের পাশে নিজেই দাঁড়াতে পারি। আমার বাবা মার অনেক ইচ্ছা ছিল যে আমি স্বশিক্ষিত হব, বা আমার যদি হায়ার স্টাডির জন্য আমার যদি দেশের বাইরেও যেতে হয় আমি হায়ার স্টাডি করব। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে আমার যে ফিজিক্যাল কন্ডিশনটা, এটা অন্য কোনো কান্ট্রিতে স্টাডির জন্য যাওয়া বা কোনো কেরিয়ারের জন্য যাওয়া আমার জন্য খুবই টাফ। আর বাংলাদেশে যে কোনো সেক্টরে যদি আমি আমার কেরিয়ার করতে যাই, আমার জন্য একটা বাধা বা রেস্ট্রিকশন থাকবে। তো ওই ক্ষেত্রে ব্যবসাটা হচ্ছে আমার জন্য ইজি। লাভ হোক লস হোক বা নিজ দায়িত্বে বা নিজের পরিচালনায় আমি করতে পারবো। কারো পরাধীন বা কারো আয়তায় আমার থাকাটা আর কি ভালো লাগে না, আমি পছন্দ করি না। তো ওই ক্ষেত্রে নিজের বুদ্ধিতে বা নিজের ট্যালেন্টে কিছু করা, এটা আমার জন্য বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি মনে করি যে তরুণ উদ্যোক্তাদের ঘরে বসে না থেকে ছোট্ট একটা রিস্ক নেওয়া, কজ যতদিন পর্যন্ত রিস্ক না নিবে, প্র্যাকটিক্যালি না ফেস করবে, তারা বুঝতে পারবে না।